রাত ৩টে। রুম জুড়ে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। কুহেলি ধীরে ধীরে চোখ মেলল। শরীরের প্রতিটি অঙ্গ যেন ভারী হয়ে আছে, হাড় পর্যন্ত ক্লান্তি মিশে গেছে। ব্যথায় ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে উঠে বসল সে। চারপাশে ছায়া, অন্ধকার আর ভেজা চাদরের গন্ধ। কুহেলির চোখ গিয়ে থামল পাশের মানুষটার দিকে, এরিক আবরার খান। লোকটা ঘুমাচ্ছে নিশ্চিন্তে, শান্ত মুখে। নিঃশ্বাসের ছন্দে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে পৃথিবীর কোনো অপরাধেই জড়িত নয়। কুহেলি কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর কয়েক ঘন্টা আগের কথা মনে হতেই তার চোখের কোণে জল জমে উঠল। কুহেলি মুখ ফিরিয়ে নিল। নরমভাবে ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা করল, কিন্তু পারল না। অঝরে গড়িয়ে পড়ল চোখের পানি। এ ব্যথা শুধু শরীরের না, আত্মারও। কুহেলির দুই হাত এখনও উড়োনা দিয়ে বাঁধা। নিঃশব্দে দাঁত দিয়ে গিঁটটা খুলতে লাগল সে। কষ্ট হচ্ছিল, তবুও থামল না। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে গিঁটটা আলগা হল। হাত মুক্ত হতেই বুকের ভেতর একটা গভীর নিঃশ্বাস নিল, যেন বহুক্ষণ পর ফুসফুসে প্রথমবার বাতাস ঢুকল। চোখ নামিয়ে তাকাল মেঝের দিকে। তার জামাখানা পরে আছে ওখানে এলোমেলোভাবে। শরীরের ব্যথা উপেক্ষা করে ধীরে ধীরে ফ্লোরে নেমে এল কুহেলি। পোশাকটা হাতে তুলে পরার সময় আঙুল কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল, নিজেকে যেন আবার নিজের মতো করে গুছিয়ে নিতে চায়। ওয়াশরুমের দিকে পা বাড়াল সে। ঠান্ডা টাইলসের উপর খালি পায়ের শব্দ যেন নিস্তব্ধ রুমটাকে আরও ভারী করে তুলল। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের প্রতিবিম্ব দেখল, কুহেলি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। জামার হাতা ছেঁড়া, কাঁধের কাছে আঁচড়ের দাগ, গলায় 10টার মতো কামড়ের দাগ, যা নীলচে ছাপ, আর ঠোঁট খুবই বিশ্রীভাবে কামড়ের দাগ, সাথে ফুটে গেছে গালে কয়েকটা দাগ আছে, তবে অস্পষ্ট। তারপর কি মনে করে যেন কুহেলি নিজের পেটের জায়গায় জামা উন্মুক্ত করল। ওইখানেও অনেকগুলো কামড়ের দাগ। পুনরায় আয়নার দিকে তাকালো। সব মিলিয়ে আয়নায় যে মেয়েটাকে দেখা যাচ্ছে, তাকে কুহেলি চিনতে পারল না। তার চোখ ভরে উঠল, অশ্রুতে হাত বাড়িয়ে আয়নার গায়ে স্পর্শ করল, যেন নিজেরই ভেতর থেকে হারিয়ে যাওয়া মেয়েটাকে ছুঁয়ে দিতে চায়। এক মুহূর্তের জন্য তার মনে হল এই পৃথিবীটা আসলে কত নির্মম হতে পারে। ভয়, ঘৃণা আর অপমান একসাথে বুকের ভেতর জমে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। কিছুক্ষণ নিঃশব্দে কাঁদল কুহেলি। নিজের মুখটা দুই হাতে ঢেকে রেখেছিল, কিন্তু চোখের পানি থামাতে পারল না। কান্নার প্রতিটি ফোঁটা যেন বুকের ভেতরের আগুনকে আরও ছড়িয়ে দিচ্ছিল। আয়নায় আবার তাকালো সে। চোখ দুটো লালচে, ঠোঁট শুকনো, মুখে এক অসহায় অভিব্যক্তি। মনে হল এই মেয়েটা কুহেলি নয়, অন্য কেউ। কেউ যে হঠাৎই জীবনের সমস্ত নিশ্চিন্ততা হারিয়ে ফেলেছে। হঠাৎ মনে পড়ল ওর, মনে পড়ল কাপড় তো নেই। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কুহেলি। তারপর ধীরে ধীরে নিজের উড়োনাটা খানা নিয়ে সেটি মাথায় তুলে নিল, যত্ন করে গলায় পেঁচিয়ে এমনভাবে হিজাব বেঁধে ফেলল যাতে শরীরের ক্ষতচিহ্নগুলো আর দেখা না যায়। চোখের কোণে জমে থাকা শেষ অশ্রুবিন্দুটা মুছে ফেলল সে। মুখে এক অদ্ভুত কঠোরতা নেমে এলো। ভয় নয়, ঘৃণা নয়, এবার শুধু সিদ্ধান্ত। ওয়াশরুম থেকে বেরিয়ে একবার সোজা বেরিয়ে যেতে নিল রুম থেকে, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের জন্য বিছানায় আবরার শান্তভাবে ঘুমাচ্ছে, যেন কিছুই ঘটেনি, যেন তার অপরাধের কোনো বোঝা নেই কাঁধে। কুহেলির বুকের ভেতর এই লোকার জন্য একরাশ ঘৃণার ঢেউ উঠল। এক মুহূর্তের জন্য চিৎকার করে বলতে ইচ্ছে হলো, তুই মানুষ না, তুই একটা কুত্তা। কিন্তু তার সম্ভব না। তারপর আর এক মুহূর্ত রুমে দাঁড়ালো না, দরজা খুলে সোজা রুম থেকে বেরিয়ে গেল। নিচে নেমেই কুহেলি এক মুহূর্তের জন্য থমকে গেল। ক্লাবের আলো ঝলমলে, মঞ্চে এখনো গান বাজছে, কেউ হাসছে, কেউ মাতাল হয়ে নাচছে। এই কোলাহলের ভেতরেও কুহেলির কাছে সবকিছু কেমন যেন বধির মনে হচ্ছিল। ওর নিজের নিঃশ্বাসের শব্দটাই শুধু কানে বাজছিল, ধীরে, কাঁপা, ভারী। টেবিলের কোনায় পড়ে থাকা নিজের পার্সটা তুলে নিল কুহেলি। মাথা নিচু করে, চোখে কোনো অভিব্যক্তি ছাড়াই ক্লাবের দরজা পেরিয়ে বাইরে চলে এলো। বাইরে এসে থামল এক মুহূর্তের জন্য। রাতের ঠান্ডা হাওয়া ওর মুখে লাগল, কিন্তু কুহেলি অনুভব করল না কিছুই। আর কখনোই এখানে ফিরব না। এখানে মনের ভেতর প্রতিজ্ঞার মতো উচ্চারণ করল সে। মরে গেলেও না। রাস্তাটা নির্জন, চারপাশের আলো ঝাপসা হয়ে আছে, যেন শহরও আজ ঘুমিয়ে পড়েছে। একবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো কুহেলি। চাঁদটা আধেক ঢাকা, মেঘের আড়ালে। তারপর এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা শুরু করল। পা দুটো ভারী লাগছিল, তবুও থামল না। মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, বাড়ি পৌঁছাতে হবে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর কুহেলি অবশেষে নিজের এলাকার গলিতে ঢুকল। কিন্তু ওর মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। পেছনে যেন কেউ আছে, অচেনা কোনো ছায়া, নরম পায়ের শব্দ, দূর থেকে তাকিয়ে থাকা নজর। কুহেলি কয়েকবার ঘুরে তাকালো, কেউ নেই। তবুও বুকের ভেতরটা কেমন শীতল হয়ে গেল, যেন রাতটা ওর পিছু নিচ্ছে।
অবশেষে বাড়ির সামনে এসে দাঁড়াল সে। চাবি বের করতে গিয়ে হাত কেঁপে উঠল। তালায় চাবি ঢোকানোর সময় কুহেলির বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও জোরে বাজছিল। দরজা খুলে ভেতরে ঢুকল নীরবতা। পুরো বাড়িটা নিস্তব্ধ, যেন সময় থেমে গেছে। এই সময় কেই বা জেগে থাকবে? আসলে কেউ জেগে না থাকাই ভালো হয়েছে। কারণ কেউ যদি এখন ওকে দেখত এই অবস্থা, এই চোখ, এই মুখ, তাহলে প্রশ্ন করত। আর কুহেলি কি উত্তর দিত সেই প্রশ্নের? এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলে সে নিজের রুমের দিকে হাঁটল। পায়ের আওয়াজ যেন পুরো বাড়িটা জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল, প্রতিটি ধাপ যেন কুহেলির ভেতরের ভারকে আরও গভীর করে তুলছিল। রুমে ঢুকেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল কুহেলি। বিছানার পাশে গিয়ে একবার আয়নার দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিল। আর তাকাতে ইচ্ছে করছিল না, কারণ আয়নায় যে মেয়েটা আছে তাকে সে আর চিনতে পারছে না। আর এক মুহূর্ত দেরি করল না, কুহেলি এক দৌড়ে সোজা চলে গেল ওয়াশরুমে। মাথা ঝিমঝিম করছে, শরীর ব্যথায় ভরা, কিন্তু ওর চোখে এখন কেবল একটাই জিনিস, ঘৃণা নিজের প্রতি, পৃথিবীর প্রতি, ভাগ্যের প্রতি। ওয়াশরুমের ভেতরে ঢুকে কুহেলি দুহাতে ট্যাপ ঘুরিয়ে ঝর্ণা ছেড়ে দিল। জলের ধারা প্রচণ্ড শব্দে পড়তে লাগল মেঝেতে। পরের মুহূর্তেই কুহেলি ফ্লোরে বসে পড়ল, পুরো ভিজে গেল, কিন্তু পরোয়া করল না। দুহাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগল সে। গলা ফাটানো কান্না নয়, একটা নিঃশব্দ আর্তনাদ, যা কেবল দেয়াল শুনতে পেল। আমার সাথেই কেন এমন হয়? কণ্ঠ ভাঙা, নিঃশ্বাস কাঁপছে। আমি কেন এত অভাগা? আমি কি সত্যিই কোনো দোষ করেছি? ওর কান্নার শব্দ মিলিয়ে যাচ্ছিল পানির ঝরঝর শব্দে। চোখ থেকে গড়িয়ে পড়া লোনাজল মিশে যাচ্ছিল ঝর্ণার ঠান্ডা পানিতে। ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। ওর চুল থেকে কালো রংটা ধুয়ে যাচ্ছে পানির সাথে, গা রংটা গড়িয়ে পড়ছে মেঝেতে, যেন কোনো অদৃশ্য অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে। আর যেখানে রংটা মুছে যাচ্ছে সেখানে দেখা দিচ্ছে সাদা চুল, ঝকমকে, ঠান্ডা, নিঃশব্দ। তার সাদা চুলে ঘেরা মুখ, লালচে চোখ, ঠোঁট কাঁপছে, তবু এক অদ্ভুত শীতলতা যেন ছড়িয়ে পড়েছে তার ভেতরে। সকাল 8টার দিক। সূর্যের আলো জানালা ভেদ করে রুমে ভেতর ঢুকে পড়েছে। হালকা পর্দার ফাঁক গলে এসে পড়ছে আবরারের মুখে। চোখ খুলে সে এক মুহূর্তের জন্য নিঃশব্দে তাকিয়ে রইল পাশে খালি বিছানা। মেয়েটা নেই। কিছুক্ষণ স্থির হয়ে রইল আবরার। তারপর ধীরে ধীরে উঠে বসল। চোখের আগের কোনো ছাপ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। যে মানুষ সামান্য কারণে জিনিসপত্র ছুড়ে দেয়, দেয়ালে ঘুষি মারে, সে আজ সম্পূর্ণ শান্ত। ওর ঠোঁটে একটুখানি হাসি ফুটল, একটা এমন হাসি যেটা দেখে বোঝা যায় এই মানুষটার মন পড়া অসম্ভব। বিছানা থেকে টেবিলের দিকে হাত বাড়ালো, টেবিলের উপর পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল, একটু স্ক্রোল করল, তারপর আঙুল থামল। একটা ছোট্ট মেসেজ টাইপ করল। কোনো আবেগ নেই, শুধু আদেশের ভাষা। 5 মিনিটও যায়নি, এর আগেই দরজায় টোকা পড়ল। আবরার গভীর কণ্ঠে বলল, খামেন। দরজা খুলে ভিতরে ঢুকল প্রায় 27 বছরের এক সুঠামদেহী পুরুষ। কালো পোশাক, গলায় ছোট চেন, আর চোখে এমন দৃষ্টি যেখানে ভয় আর অনুগত্য একসাথে মিশে আছে। আবরার তাকাল না তার দিকে, টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে শুধু বলল, ফেটিক্স। এই এক শব্দেই যথেষ্ট ছিল। লোকটা মাথা নুইয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করল, মেয়েটার নাম কুহেলি তাজ রহমান। বাবার নাম আব্বাস রহমান। মানেই 7 মা আছে আর এক 7 বোন। বাড়িটা এখান থেকে হেঁটে গেলে আধা ঘন্টার পথ, আর গাড়িতে গেলে 10 মিনিট। ফেটিক্স থামল না, যেন তার প্রতিটি তথ্য আগেই প্রস্তুত ছিল। আবরার চুপচাপ শুনে গেল, চোখে কোনো বিষয় নেই, শুধু নিঃশব্দে এক ধরনের সন্তুষ্টি। শেষ কথা বলেই ফেটিক্স মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুমের ভেতর এক ধরনের গাছমুছমে নীরবতা ছড়িয়ে আছে। সূর্যের আলো এখন পুরোপুরি জানালায় এসে পড়েছে, কিন্তু সেই আলোতেও আবরারের মুখে কোনো উষ্ণতা নেই, শুধু কঠিনতা। বিছানায় থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল আবরার। তার চোখে সেই আগের মতোই লালচে দীপ্তি, এক অদ্ভুত তেজ, যা দেখলে কারো সাহস থাকে না চোখ মেলানোর। গম্ভীর কণ্ঠে বলল, যাও, গাড়ি রেডি করো। ফেটিক্স এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেল। ও জানে যখন আবরার নিজে বের হতে চায় সেটা কখনোই ভালো লক্ষণ নয়। তবুও সাবধানে বলল, কিন্তু স্যার। আর কিছু বলার আগেই আবরার ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ওর দিকে। চোখের মণি টকটকে লাল, দৃষ্টি যেন ছুরি, নির্মম, নিঃশব্দ, ভয়ঙ্কর। ফেটিক্সের গলা শুকিয়ে গেল। এক মুহূর্তেই সমস্ত সাহস গিলে ফেলল নিজের মধ্যে। মাথা নিচু করে বলল, জি স্যার। তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথে রুমে আবার নেমে এলো নিস্তব্ধতা। আবরার কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে ফুটল এক স্নান তীক্ষ্ণ অশুভ হাসি।
সেই হাসিটা যেন বাতাসকেও থামিয়ে দিল এক মুহূর্তের জন্য। আবরার নিঃশব্দে জানালার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত মুগ্ধতা। তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলল, কুহেলি, কিন্তু আমি তোমাকে কুকিল পাখি বলেই ডাকব। রেডি হও, কুকিল পাখি আমার রাজ্যে বন্দী হওয়ার জন্য। তার কণ্ঠে ছিল না ক্রোধ, ছিল এক শীতল নিশ্চিততা, যেন সে জানে পৃথিবীর যেখানেই যাক না কেন কুহেলি তার রাজ্যের বাইরে কখনোই যেতে পারবে না। 1 ঘণ্টা পর আবরার দরজার সামনে দাঁড়ালো, চুপচাপ, ধীর। ওর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবুও চোখে সেই পুরনো আগুনের ঝিলিক। পরেছে ধূসর রঙের শার্ট, যার বোতাম খোলা 2 পর্যন্ত, তার উপর কালো ওভারকোট, ভারী, তীক্ষ্ণ, রাজকীয়। কালো প্যান্ট, কালো বুট আর চোখে ধোয়াটে সানগ্লাস, যা তার চেহারার প্রতিটি রেখাকে আরও রহস্যময় করে তুলেছে। চুলগুলো নিখুঁতভাবে সেট করা নয়, ইচ্ছে করেই এলোমেলো, যেন সে অরাজকতার মধ্যেই নিজেকে সাজায়। কবজিতে রূপালি ব্যান্ড ঘড়ি, আঙুলে ভারী রিং, সব মিলিয়ে এক রাজকীয় নির্লিপ্ততা, যার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। আবরার কিছু বলল না, কেবল ধীরে ধীরে হাঁটতে লাগল গাড়ির দিকে। তার প্রতিটি পদক্ষেপের সাথে যেন প্রতিধ্বনি হচ্ছিল একটা নিঃশব্দ ঘোষণা, যে আজ কেউ না কেউ তার সামনে নত হতেই হবে। গাড়ির সামনে পৌঁছাতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা গার্ড দ্রুত এগিয়ে এলো, সতর্ক ভঙ্গিতে গার্ড গাড়ির দরজা খুলে দিল। আবরার একবারও তাকালো না তার দিকে, শুধু সামনের সিটে গিয়ে বসল। স্টিয়ারিংয়ের পেছনে বসেছে ফেটিক্স। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু চোখে দ্বিধা আর দায়িত্ববোধের এক অদ্ভুত মিশেল। গাড়ি ধীরে ধীরে ক্লাব ছেড়ে বেরিয়ে এলো। ইঞ্জিনের শব্দ নিস্তব্ধ সকালটাকে কাঁপিয়ে তুলল। ফেটিক্সের হাতের হালকা ইশারায় পিছনে আরও 4টা কালো গাড়ি সার বেঁধে চলতে শুরু করল, একটা নিঃশব্দ কনভয়, যেন কোনো অদৃশ্য রাজা যাচ্ছেন নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে। আবরার জানালার বাইরে তাকিয়ে রইল, চোখে সানগ্লাস, কিন্তু ঠোঁটে এখনও সেই অদ্ভুত হাসি খেলা করছে। হাসির ভেতরে ভয় আর আনন্দের পার্থক্য বোঝা যায় না। প্রায় 10 মিনিটের পথ, রাস্তাটা ফাঁকা, হালকা কুয়াশা জমেছে, আর সূর্যের আলো এখনও পুরোপুরি ছড়ায়নি। গাড়িগুলো অবশেষে এসে থামল এক পুরনো দোতলা বাড়ির সামনে। বাড়িটা শান্ত, জানালার পর্দা টানা, বাইরে একটা পুরনো আমগাছের ছায়া যেন বাড়িটাকে আরও নীরব করে তুলেছে। ফেটিক্স নিঃশব্দে বলল, স্যার, পৌঁছে গেছি। সাথে সাথেই এক গার্ড দ্রুত দৌড়ে এসে দরজা খুলে দিল। আবরার ধীরে ধীরে পা নামালো, যেন প্রতিটি পদক্ষেপে মাটির নিচে এক অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ছে। ওর ধূসর শার্টের কলার হালকা বাতাসে দুলছে, আর চোখের চশমার আড়াল থেকে বেরিয়ে আসা লালচে দৃষ্টিটা যেন চারপাশের বাতাসকেও ভারী করে তুলেছে। সে কিছু না বলে সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করল। ফেটিক্স নিঃশব্দে পিছনে পিছনে চলছে, একটাও শব্দ না করে, ঠিক যেমন ছায়া চলে আলোর পাশে। আবরারের বডিগার্ডরা কুহেলিদের বাড়ির চারপাশে ঘিরে ফেলল জায়গাটা। পুরো বাড়িটাই মুহূর্তে যেন বন্দী হয়ে গেল একটা নিঃশব্দ যুদ্ধক্ষেত্র, যেখানে শুধু আবরারই জানে সে কি চায়। বাড়ির সামনে গিয়ে আবরার থামল একবার। চোখ তুলে তাকালো সামনের দিকে, দরজাটা আধ খোলা, আর ভেতর থেকে কারো কণ্ঠ ভেসে আসছে। সে এক মুহূর্ত পকেটে হাত দিয়ে চুপ করে দাঁড়াল। মেলি একটা গলা, রাগ আর হতাশার মিশ্রণ। এই কুহেলি, আজ সকাল থেকে কি করছিস তুই? রান্না করিসনি, রুম থেকেও বের হসনি। 3 বার ডেকেছি, তাও কোনো সাড়া নেই। আবরারের ঠোঁটে হালকা এক হাসি খেলে গেল। কুহেলি নামটা উচ্চারণ না করেই যেন মনে মনে স্পর্শ করল সে। ভেতরে তখন রিনা রহমানের রাগে কণ্ঠ কেঁপে উঠছে। তিনি আবারও বললেন, এই মেয়েটার কিছু একটা সমস্যা আছে, সারাদিন নিজের মতো থাকে, কে জানে কি সব ভাবছে। এমন সময় তিনি দরজার দিকে ঘুরে তাকালেন আর দেখলেন 2 জন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে দোরগোড়ায়। রিনা এক পা এগিয়ে এসে বলল, এই আপনারা কে? সাত সকালে আমাদের বাড়িতে এসেছেন কেন? কোনো দরকার থাকলে বলুন, না থাকলে বেরিয়ে যান। রিনা রহমানের কথা শুনে ফেটিক্সের বুকের ভেতর ধকধক করছে। আবরারের সামনে কেউ ঠিকভাবে ভালো কথাই বলতে পারে না, তার কণ্ঠের নিচে যেন একটা অদৃশ্য হুমকি লুকিয়ে থাকে। কিন্তু এই মহিলা, এই সাহস কোথা থেকে পেল? এমন ঠান্ডা অথচ কটাক্ষোভরা স্বরে কথা বলছে, যেন জানেই না সে কাদের সামনে দাঁড়িয়ে আছে। ফেটিক্সের কপালে ঘাম জমেছে। সে বুঝতে পারছে এখন যে কোনো মুহূর্তে ঝড় উঠবে। আবরার সাধারণত নীরব থাকে, কিন্তু যখন সে কথা বলে তখন চারপাশের বাতাসও যেন কেঁপে ওঠে। কিন্তু এবার যা ঘটল তা ফেটিক্সের কল্পনাকেও ছাড়িয়ে গেল। আবরার একটাও কথা না বলে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে গেল। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে মেঝে যেন হালকা কেঁপে উঠছে। ভেতরের সাজানো ড্রয়িং রুমে এসে সে এক মুহূর্ত চারপাশে তাকালো। সাদা দেয়াল, একপাশে একটা ছোট্ট টেবিল, আর মাঝখানে গা বাদামি রঙের সোফা। আবরার সোজা গিয়ে সেই সোফায় বসল। চুপচাপ,
তারপর ধীরে ধীরে পা তুলে অন্য পায়ের ওপর রাখল, জেন এই পুরো বাড়িটা এখন তার রাজ্য। ফেটিক্স পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে আছে। রিনা রহমান হতভম্ব, তার হাতের ওড়না কাঁপছে। আবরার একটু মাথা কাত করে তার দিকে তাকাল। তার লাল মণিওয়ালা চোখে দিয়ে তীক্ষ্ণভাবে তাকাল রিনা রহমানের দিকে, তারপর তার সেই চিরচেনা গম্ভীর ধীর কণ্ঠে বলল, আমি বেশি কথা বলতে বা শুনতে একদম পছন্দ করি না, একটা ছোট্ট বিরতি। তারপর সে ঠোঁটের কোণে স্নান হাসি ফুটে উঠল। বরং আমি বেশি হাত চালাতে বেশি পছন্দ করি। রিনার শরীর জমে গেল। ফেটিক্স মাথা নিচু করে ফেলল, সে জানে আবরারের কথা মানেই ঘূর্ণিঝড় শুরু হবার আগের নিস্তব্ধতা।